তো এরপরে ঢাকা বোর্ড 2025-এর ফিজিক্স এর দ্বিতীয় নম্বর যে সৃজনশীলটা সেটা হচ্ছে এ একটা বস্তু এবং বি একটা বস্তু। এ বস্তুর আদিবেগ দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড এবং বি বস্তুর আদিবেগ দেওয়া আছে 5 মিটার/সেকেন্ড। বস্তুদ্বয় ভর যথাক্রমে m1 দেওয়া আছে 12 কেজি এবং m2 দেওয়া আছে 8 কেজি। বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটল। সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে একত্রিত ভাবে চলতে শুরু করলো, অর্থাৎ এই বস্তুদ্বয় পরস্পরকে সংঘর্ষ লেগে তারা পরস্পর একই দিকে পরস্পর কি বললো যে সংঘর্ষের পরে বস্তুদ্বয় একত্রিত ভাবে চলতে শুরু করলো, অর্থাৎ একসাথে গড়ায় গড়ায় সামনের দিকে যেতে থাকলো। তো ক নম্বর প্রশ্ন হচ্ছে যে জড়তা কাকে বলে। জড়তা কোন একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা অথবা চিরকাল সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকেই জড়তা বলে। আবারও বলি জড়তা সংজ্ঞাটা, কোন একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেই অবস্থাটি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকেই জড়তা বলে। জড়তা হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে গতি জড়তা আর একটা হচ্ছে স্থিতি জড়তা। একটা হচ্ছে গতি জড়তা আর একটা হচ্ছে স্থিতি জড়তা। স্থিতি জড়তা, ঠিক আছে, জড়তা দুই প্রকার। পরে বলা হচ্ছে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব্য, ব্যাখ্যা করো। ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব্য। হ্যাঁ, তো তার আগে বলে নি যে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব্য, এটা ব্যাখ্যা করার আগে কেউ যদি ঘর্ষণের সংজ্ঞাটা যদি কেউ দিয়ে দেয় তাহলে এটা অনেক স্ট্যান্ডার্ড হয়। ঘর্ষণ কাকে বলে এখন সংজ্ঞাটা দিই। ঘর্ষণ হচ্ছে কোন একটা বস্তু যখন অপর একটি বস্তুর উপর দিয়ে চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে যে বাধা দানকারী বলের সৃষ্টি হয় তাকেই ঘর্ষণ বলে। অর্থাৎ ঘর্ষণ হচ্ছে এক প্রকার বাধা দানকারী বল। ঘর্ষণের মান সবসময় ঋণাত্মক হয়। ঘর্ষণের মান সবসময় ঋণাত্মক হয়। ধরলাম কোন একটা বস্তু ওইদিকে 10 মিটার/সেকেন্ডে কোন একটা বস্তুকে ধাক্কা দিয়ে ত্বরণ সৃষ্টি করা হলো। এখন উক্ত বস্তুটি অবশ্যই কোন একটা তলের উপর দিয়ে গড়াইতে গড়াইতে যাবে। তখন ওই 10 মিটার/সেকেন্ড বেগে ধরলাম কথার কথা এই এই ms−2 এই ত্বরণটা সৃষ্টি করতে আমার ধরলাম কথার কথা 15 নিউটন বল প্রয়োগ করতে হয়েছে এই 10 মিটার/সেকেন্ড গতিটা তৈরি করার জন্য। তো যখন কোন একটা বস্তুর ত্বরণ এই ত্বরণের সৃষ্টি করতে যে 15 নিউটন প্রয়োজন হয়েছে, তো 15 নিউটন প্রয়োগ করার পরে কিন্তু আমি উপযুক্ত 10 মিটার/সেকেন্ড পাবো না। হওয়ার কথা ছিল 10, কিন্তু যেহেতু এখানে ঘর্ষণ বল রয়েছে তাই এটাকে হয়তো আমরা পাবো হচ্ছে 8 ms−2 তে পাবো। অর্থাৎ এখানে ঘর্ষণ বলের কারণে ত্বরণ কমলো হচ্ছে 2 ms−2। ঠিক আছে, তো এটাই হচ্ছে ঘর্ষণের একটা জিনিস। তো ঘর্ষণ কাকে বলে, যে একটা বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে চায় তখন গতির বিরুদ্ধে যে বাধাদানকারী বলের সৃষ্টি হয় তাকেই ঘর্ষণ বলে। ঠিক আছে, এটাই হচ্ছে ঘর্ষণ। এখন ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব্য, এটা ব্যাখ্যা করলেই হয়। যেমন ঘর্ষণ ছাড়া আমরা দৈনন্দিন জীবনে কোনো কাজই করতে পারতাম না। এক্ষেত্রে বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে ঘর্ষণ প্রয়োজন, হাঁটা চলার ক্ষেত্রে ঘর্ষণ প্রয়োজন, গাড়ি রাস্তা দিয়ে চলবে এক্ষেত্রে ঘর্ষণের প্রয়োজন, বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে ঘর্ষণের প্রয়োজন। হম এছাড়া সামগ্রিক ভাবে বলা যায় যে ঘর্ষণ ছাড়া আমরা চলতে পারতাম না। যেমন এই ডাস্টার আর আমার হাতের মধ্যকার যদি ঘর্ষণ না থাকতো তাহলে ডাস্টারটা এইভাবে পড়ে যেত, কলমটা এইভাবে পড়ে যেত। এই ও ঘর্ষণ ছাড়া আমরা পেরাক দেওয়ালে গাঁথতে পারতাম না। ঘর্ষণের কারণে পেরাক দেওয়ালে আটকে থাকে। তো নানাবিধ ঘর্ষণের কারণ প্রয়োজনীয়তা রয়েছে, তো এইগুলো এইভাবে তুলে ধরলেই হবে। এরপরের প্রশ্নটা হচ্ছে সংঘর্ষের পর বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো। সংঘর্ষ লাগার পরে বলেছে যে বস্তুদ্বয় মিলে মিলে চলতে থাকবে। অর্থাৎ প্রথমে বস্তুদ্বয় এই দূরত্বে থাকলেও ধরলাম t সেকেন্ড সময় পর বস্তুদ্বয় সংঘর্ষ হলো, এখানে এখানে সংঘর্ষ হলো। এখন এরা সংঘর্ষের পর একটা নির্দিষ্ট বেগে এরা চলতে থাকবে। এখানে এই প্রশ্নটাই করা হয়েছে যে সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো। মিলিত বেগ ধরলাম ভি, তো ভি নির্ণয় করতে হবে। তো এখানে সুন্দর করে ডেটা গুলো লিখে ফেলি। এটা হচ্ছে গ নাম্বার। এখানে এখানে এ বস্তুর আদিবেগ, E1 = 10 ms−1
বি বস্তুর আদিবেগ, u2 ইজ ইকুয়াল টু 8 ms ইনভার্স 1, এই বস্তুর ভর ধরলাম, এখানে এ বস্তুর ভর, আচ্ছা এটা নিচের লাইনে লিখি যে এ বস্তুর ভর। তোমরা কিন্তু অবশ্যই যে বর্ণগুলো রয়েছে বর্ণ দিয়ে লিখবে। এখানে আমি সময় বাঁচানোর ক্ষেত্রে আমি এখানে ডট ডট দিয়ে দিচ্ছি। এই বস্তুর ভর m1 ইকুয়াল টু, এই বস্তুর ভর কত দেওয়া আছে যে m1 ইকুয়াল টু 12 কেজি। তো এরপরে মিলিত বেগ নির্ণয় করতে বলা হয়েছে। মিলিত বেগের ক্ষেত্রে দুইটার ভি কমন থাকবে। কারণ কেন কমন থাকবে? কারণ হচ্ছে বস্তুদ্বয় সংঘর্ষের পূর্বের আদিবেগ ছিল ডিফারেন্ট এবং সংঘর্ষের পরে বলা হয়েছে যে বস্তুদ্বয় মিলিত, সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে একত্রিতভাবে চলা শুরু করলো, অর্থাৎ তখন বেগ একই হয়ে যাবে। এখানে বলাই দেওয়া আছে যে বস্তুদ্বয়ের বেগ একত্রিতভাবে চলা, একই বেগে, এই যে সেম বেগ, সেম ভ্যালোসিটিতে তারা যাবে। তো এই ক্ষেত্রে সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মোট মিলিত বেগ নির্ণয় করার ক্ষেত্রে বেগ যেহেতু একই থাকবে, তো এই ক্ষেত্রে আমরা জানি, এর আগে একটা জিনিস লিখে নেওয়া ভালো যে, আচ্ছা আমরা জানি বস্তুদ্বয়ের মিলিত বেগ, বস্তুদ্বয়ের মিলিত বেগ বস্তুদ্বয়ের মিলিত বেগ ভি হলে আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ভি। কেন এরকম লিখলাম? কারণ কেন v1 প্লাস v2 m1 v1 m2 v2 লিখলাম না? কারণ হচ্ছে, কারণ দুইটা, যেটা v1 সেটাই v2, অর্থাৎ এখানে v1 ইজ ইকুয়াল টু v2 হয়েছে। তাই আমরা সামগ্রিকভাবে এই দুইটাকে একটা ভি হিসাবে কল্পনা করতে পারি। ঠিক আছে? কারণ হচ্ছে সংঘর্ষের পরে দুইটা বস্তুর বেগ সমান বা বেগ সমান হয়েছে, তাই এখানে ভি একটা লেখা যায়। বা এখানে সব ডাটা তো আছেই, বা এখানে কি লেখা যায় যে ভি ইজ ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, বা m1 u1 এর মান কত? m1 u1 12 গুণন 10 প্লাস m2 u2 8 গুণন 5 ডিভাইডেড বাই m1 প্লাস m2 12 যোগ 8 বা এখানে বেগ বাইর হয়ে যাবে ডিরেক্ট, বা এটা ডিরেক্ট ক্যালকুলেট করলে কি হয়, ক্যালকুলেটের জন্য 12 গুণ 10 120 যোগ 40, 5 40 ডিভাইডেড বাই 12 যোগ 8 করলে হচ্ছে 20, অর্থাৎ 8 ms ইনভার্স 1। সুতরাং বস্তুদ্বয়ের মিলিত বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এখানে সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করার জায়গায় লিখব যে 8 ms ইনভার্স 1 হবে। ঠিক আছে? সুতরাং সংঘর্ষের পরে বস্তুদ্বয় মিলিত বেগ 8 মিটার পার সেকেন্ড হবে। এই যে বস্তুদ্বয়ের মিলিত বেগ এটা। এরপরে বলা হয়েছে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। একটি সংঘর্ষ তখনই স্থিতিস্থাপক হবে যখন এই সংঘর্ষের আদি গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি দুটো সমান হয়, তখনই ওই সংঘর্ষটা স্থিতিস্থাপক হবে। এক্ষেত্রে আদি গতিশক্তি হবে 12 m1 u1 স্কোয়ার প্লাস 12 m2
ইউ টু স্কোয়ার, এটা হবে সংঘর্ষের পূর্বের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, আর সংঘর্ষের পরের গতিশক্তি হবে হাফ m1 প্লাস m2 ইন্টু ভি হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে বাইর করে যে সংঘর্ষের, এক্ষেত্রে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি তো এই একটা ভিডিও আমার 3-4 বারের মতন রেকর্ড করা লাগছে নতুন করে, কারণ হচ্ছে এই একটা ইলেকট্রিক্যাল প্রবলেমের কারণে, সিস্টেমের একটা প্রবলেমের কারণে। তো এটা আমি এই নিয়ে 3 বার ভিডিও রেকর্ড করছি। তো যাই হোক, তো এটার গ নম্বরের প্রশ্নটা বলা হয়েছে যে গত করানো শেষ, পরে হচ্ছে ঘ নম্বরের যে প্রশ্নটা বলা হয়েছে সেটা হচ্ছে সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। একটা সংঘর্ষ তখনই স্থিতিস্থাপক হবে যখন সংঘর্ষের আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি দুটো সমান থাকে। অর্থাৎ সংঘর্ষের আগের একটা গতিশক্তি আমরা বাইর করব এবং সংঘর্ষের পরে আর একটা গতিশক্তি বাইর করব। যদি এই দুটো সমান হয় তাহলে তা স্থিতিস্থাপক হবে, আর নতুবা যদি না হয় তাহলে সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে না। তো এই ক্ষেত্রে লিখি যে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি T1 হলে T1 ইজ ইকুয়াল টু হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। হাফ m2 u2 স্কোয়ার, এটা লিখে দিই। এখন m1 u1 স্কোয়ার, এখন m1 এর মান কত 12 ইন্টু u1 স্কোয়ারের মান কত 10 স্কোয়ার, 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 যোগ m2 u2 স্কোয়ার, m2 এর মান কত 8 ইন্টু u2 এর মান হচ্ছে 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এখানে চলে আসে 12 গুণ 10 স্কোয়ার করলে 100, 120, 120 অর্ধেক হচ্ছে 60, সরি 10 10 100, 100 এর 12 গুণ দিলে 1200, 1200 আর অর্ধেক কত 600 যোগ 5 5 25, 25 গুণ 8 করলে হয় 8 25 200, 200 ডিভাইডেড বাই 2 করলে হচ্ছে 100, 600 আর 100 যোগ করলে 700, আর যেহেতু এটা একটা শক্তির একক জুল, সুতরাং সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি হচ্ছে 700 জুল। এখন সংঘর্ষের পরের মোট গতিশক্তি যদি 700 জুল হয় তাহলে সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে, আর নতুবা হবে না। তাহলে এখন লিখি যে সংঘর্ষটির পূর্বে বের করছিলাম, এখন বের করি পরে। গতিশক্তি T1 হলে, তো এখন হবে T2 হলে আমি সংক্ষেপে লিখছি, সংঘর্ষের পরের মোট গতিশক্তি T2 হলে T2 ইজ ইকুয়াল টু হাফ m1 প্লাস m2 এর ভি বাহিরে দিলাম। কারণ কি, কারণ এখানে v1 আর v2 দুইটাই তো সেম, তাই জন্য এখানে ব্র্যাকেট দিয়ে বাহিরে ভি দিয়ে দিলাম। এখানে বলাই হয়েছে যে বস্তুদ্বয়ের একই বেগে একত্রিতভাবে চলতে থাকলো। একই বেগ মানে কি, এখানে v1 ইজ ইকুয়াল টু v2, সুতরাং v1 আর v2 সমান, তার v1 আর v2 সমান সমান আমরা একটাই বেগ v ধরলাম, তাই এখানে একটাই বেগ v হয়েছে। তাহলে এখানে ক্যালকুলেট করি, হাফ m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 12 যোগ 8, 12 যোগ 8 আর v এর মান কত, v এর মান হচ্ছে, এটা হচ্ছে গ থেকে পাই, গ হতে কি পাই, v ইজ ইকুয়াল টু 8 ms ইনভার্স 1, এটা গ হতে পাই। তাহলে 8 স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেট করলে দেখবা যে 640 জুল চলে আসে। তাহলে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান না, তাই সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে না, সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে না, এটা লিখে দিবা, এটাই হচ্ছে আনসার।